একটু স্থির হতে সঞ্চিতা লক্ষ্য করল রাজশ্রী নেই। সঞ্চিতা জিজ্ঞাসা করল, এই রাজশ্রী কোথায় গেল রে? প্রশ্ন শুনে সবাই প্রায় একই সঙ্গে বলে ওঠে, মানে? আরে তুই রাজশ্রীকে কোথায় পেলি? মানে? সবাই কেমন অবাক বিস্ময়ে ওর দিকে তাকিয়ে আছে। সকলের চোখই ছলছল করছে। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তির অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলেও তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। শরীর শ্বাস দেয় পিছুটা জানালায় বাড়িয়ে দুহাত বোঝা না বোঝার সীমা পেরিয়ে অজানার কুয়াশা মেখে না বলা কাহিনী শোনাতে। নমস্কার, জানা অজানার মাঝে থেকে চলে এসেছি আমি পৌলমী, আমার সাথে আছে জয়দেব। বন্ধুরা, আজকে আপনাদের যে গল্পটি শোনাতে চলেছি, গল্পটার মূল কেন্দ্রবিন্দুই হলো বন্ধুত্ব। এই বন্ধুত্বের টানে যেখানে মানুষ নিজের মৃত্যুকে উপেক্ষা করেও সেই আত্মিকতার টানে ছুটে আসে বন্ধুর সঙ্গে শেষ দেখা করতে। শুনতে থাকুন লেখিকা সঙ্গীতা চৌধুরীর কলমে সাত নড়িহার। সাত নড়িহার নামটা শুনে কেউ ভাবতে পারেন কোনো গয়নাগাটির গল্প শোনাতে বসলাম হয়তো। যোগাযোগ আর সেভাবে সকলের মধ্যে রইল না। সংঘমিত্রা ছিল খুবই মিশুকে ও সামাজিক। কাবেরী, অনুশ্রী এদের সঙ্গে ও যোগাযোগটা রেখে দিয়েছিল এবং স্কুলের অন্য কারোর সঙ্গে যদি কখনো দেখা হতো, সাত নড়িহারের বাকি মালাদের সন্ধান করে যেত। অবশেষে ফেসবুকের কল্যাণে সাক্ষাৎ ঘটে গেল এই সাত কন্যের। দেখা গেল রাজশ্রী, সঞ্চিতা আর মঞ্জুরি মোটামুটি কাছাকাছি থাকে। মঞ্জুরি বিয়ের পর চাকরি করছে, রাজশ্রী আর সঞ্চিতা গৃহবধূ। রাজশ্রী খুব ঘুরতে ভালোবাসে, তুলনায় সঞ্চিতা একটু ঘরকুনো, সে তার সংসার নিয়েই ব্যস্ত। সাত কন্যের যোগাযোগ হওয়ার পর ওদের আহ্লাদ আর দেখে কে?
প্রায় 25 বছর পর ফোনে সবাই সবার গলা শুনে ক্ষান্ত হলো না, ঠিক করল দেখা করার। স্থান রবীন্দ্র সরোবর। এক রবিবার ওরা সবাই দেখা করল। হাসি, কান্না, গান, গল্পে কোথা থেকে যে সময়গুলো পেরিয়ে গেল ওরা বুঝতেই পারল না। অবশেষে গড়িয়াহাটের এক রেস্তোরাঁয় খেয়ে দিয়ে বাড়ি ফিরল। এরপর ওরা প্রায় দেখা করতে থাকে। মাঝে মাঝে বাদ পড়ে যায় কেউ কেউ, সঞ্চিতা তাদের মধ্যে একজন। তবে সঞ্চিতা যদি যায়, নিয়ম হয়ে গিয়েছিল রাজশ্রী সঞ্চিতার বাড়ি চলে আসত। তারপর ওরা মঞ্জরীকে সঙ্গে নিয়ে 3 জন একসাথে গাড়ি করে যেত। কিন্তু 1 বছরের মধ্যেই হারে আবার টান পড়ল। সঞ্চিতার স্বামী বদলি হয়ে গেলেন জামশেদপুর। বন্ধুদের সঙ্গে এত কাল পরে দেখা, আবার বিচ্ছেদ। সকলের মনই খুব খারাপ হয়ে গেল। তবে বছর 3-4 পরে আবার ওর স্বামীর কলকাতায় বদলি হয়ে আসার সম্ভাবনা আছে, সেটাই তাদের মনে আশার আলো জাগিয়ে রাখল। নতুন পরিবেশ, নতুনভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিতে সঞ্চিতা ব্যস্ত হয়ে পড়ল। ওর 2 ছেলে মেয়ে, তারাও নিজ নিজ স্থানে প্রতিষ্ঠিত। কাজের ফাঁকে বন্ধুদের সাথে মাঝে মাঝে কথা হয়। অবশেষে বদলির 4 বছরের মাথায় ডিসেম্বর মাসের শেষের দিকে এলো সেই আনন্দ মুহূর্ত। সঞ্চিতার স্বামী অনিমেষ কলকাতায় বদলি হওয়ার চিঠি নিয়ে বাড়ি ঢুকে চেঁচিয়ে বলল, কোথায় কোথায় গেলে গো? তোমাদের সাতনড়ি হাট যে আবার জুড়ে গেল। মানে আবার কি? 7 দিনের নোটিশে কলকাতার অফিসে জয়েন করতে হবে, মানে এই 2 jan থেকে। শুরু করে দাও, তোমার প্যাকিং গোছগাছ সব শুরু করে দাও। তোমার কথা ভেবেই আমার ভালো লাগছে। আবার বন্ধুদের সঙ্গে তোমার দেখা হবে। এই 4 বছরে তোমায় যে কবার প্রাণ খুলে হাসতে দেখেছি তা আমি গুণে বলতে পারবো। তোমাদের দেখেই তো আমিও আবার স্কুলের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা শুরু করে দিয়েছি। এই ব্যাপারে কৃতিত্বটা পুরোটাই তোমাদের। এখানে বড্ড ফাঁকা ফাঁকা লাগতো, তাই আমারও ভালো লাগছে পুরনো পরিবেশ ও বন্ধুদের মাঝে ফিরে যেতে। 7 দিনের মধ্যেই ওরা আবার যথাস্থানে ফিরে এলো। কলকাতার ফ্ল্যাট এতদিন তালা বন্ধ ছিল, তবে কেয়ারটেকার ছিল বলে রক্ষে। ওরা এসে মোটামুটি দিন 2-এর মধ্যেই সব গুছিয়ে নিল। কলকাতায় এসেই সঞ্চিতা সংঘমিত্রার সাথে আগে যোগাযোগ করল। সকলের কুশল মঙ্গল জেনে ঠিক করল সামনের রবিবার দেখা করবে সল্টলেকের একটা রেস্তোরাঁয়। বন্ধুদের গ্রুপে সঞ্চিতা রাজশ্রীকে লিখল, চলে আসিস আমার বাড়ি প্রতিবারের মতো। তারপর আমরা মঞ্জুরিকে নিয়ে 3 জনে একসাথে চলে যাব। কিন্তু অবাক হলো রাজশ্রীর কোনো উত্তর দিল না। ও ভাবল, এটা তো জানা কথাই, রাজশ্রী আসবে আমার বাড়ি, কারণ আমার রাস্তাঘাট সম্বন্ধে যা জ্ঞান তা তো রাজশ্রী জানেই। সঞ্চিতা আর কাউকেই ফোন করল না। ভাবল একদম সামনাসামনি সকলের সঙ্গে দেখা হবে। বন্ধুদের জন্য কিছু উপহার ও গুছিয়ে এনেছিল। কল্পনার সাগরেও ভাসতে লাগলো। কাকে কিরকম দেখতে হয়েছে এখন। 4 বছর ওর কাছে মনে হচ্ছে যেন 1 যুগ। তারপর ভাবল, ধুর, 4 বছরে কি এমন পাল্টাবে সবাই? আমরা কি বুড়িয়ে গেছি নাকি? রবিবার দুপুরে তাড়াতাড়ি খেয়ে 3:30-এর মধ্যেই ও রেডি হয়ে গেল। ড্রাইভার রাজুও গাড়ি বের করে তৈরি। বৌদি, ও বৌদি, এই চলে এসছি। এক ফোটাও লেট করিনি, কিন্তু বলতে পারবে না আমি কি আর জানি না এতদিন পর আমার বৌদি সেই পুরনো বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে। লেট কি আর করি, গাড়ি একদম জাক্কাস রেডি। বৌদি তাড়াতাড়ি আসো, আমি দাঁড়িয়ে আছি। ও জানে এত দিন পর বৌদি বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছে, দেরি করা মোটেও চলবে না।
রেডি হয়ে ও রাজশ্রীকে ফোন করে, যেমন সববার করে। এবার ফোন বেজে গেল, ওর কানে বেজে এলো সেই চেনা কলার টিউন, আই তবে সহচরী হাতে হাতে ধরে ধরে। এটা ওদের সঙ্গে দেখা হওয়ার পরই নিজের মোবাইলে সেট করেছিল রাজশ্রী। ফোন তো ধরল না, তাহলে বোধহয় ও রাস্তায়। এই কথা ভাবতে ভাবতে বেল বেজে ওঠে, আর নিচ থেকে রাজশ্রীর গলা শুনতে পায়। চলে এসেছি সঞ্চিতা, তুই নিচে নেমে আয়। সঞ্চিতা তাড়াতাড়ি ওপর থেকে নেমে এসে ছোট্ট রাজশ্রীকে জড়িয়ে ধরে। রাজশ্রী, ও হায় হায় হায়, তোকে জড়িয়ে ধরি, ওরে বাবা কতদিন কিন্তু তারপর ভয়ানক চমকে উঠে বলে, এ কি রে, তোর গায়ে এত ঠান্ডা কেন? এখনো তো শীতই পড়েনি। আর বলিস না, অনেক দূর থেকে আসছি তো, আর কাজ সারতেও দেরি হয়ে গেল। রিক্সা করে আসলাম, ঘামের গা শুকিয়ে ঠান্ডা হয়ে গেল। উফ, তোর ফাজলামি করার অভ্যেস আর গেল না। নে নে, চল চল এবার। আরে মঞ্জুরি যাচ্ছে তো? না, ওর দিদির বাড়ি গেছে। দুই বান্ধবী রওনা দিল। রাজশ্রীকে সঞ্চিতার আজ একটু চুপচাপ মনে হলো। নিজের জামশেদপুরের গল্প এক নাগারে শুনিয়ে চলল সঞ্চিতা। তারপর রাজশ্রীকে বলল, এবার বল এদিককার খবর। আর কি, সবাই যে যার মতো ব্যস্ত। আমিও 4 বছর হতে চলল একটা নতুন জায়গায় কাজ করছি। আর বুঝলি, কাজের জায়গাটা অনেকটা দূরে, আসতে বড্ড কষ্ট হয়। আর বোধহয় কোনো গেট টুগেদারে আসতে পারবো না রে। কয়েকটাতে তবু এসেছি, আর আমি ছাড়া তুই কোথাও যাস না, তাই কষ্ট করে এবারটা এলাম। এরপর কি করব জানি না। বলিস কি রে, তুই আর চাকরি? আহা, তাহলে তোর সংসার? তোকে বলা হয়নি রে, আমার সংসারে তো নতুন মানুষের আগমন ঘটেছে। উপাসনা, আমার ছেলের বউ, ভারী মিষ্টি মেয়ে, চাকরি করে, তবে ঘর সংসারের দিকে খুব নজর। আমার আর কোনো চিন্তা নেই রে, ওই একা হাতে সব সামলায়। তবে একটাই দুঃখ, নিজের হাতে বউকে বরণ করে ঘরে তুলতে পারলাম না। সঞ্চিতা এতটাই চমকে গেছে যে রাজশ্রীর পরের কথাগুলো ওর মাথাতেই ঢুকলো না। ছেলের বিয়ে দিয়ে আমার এখনো জানাই না। দূরে ছিলাম বলে মনেই পড়েনি আমার কথা, তাই না? না রে, তা নয়, তবে জানিসই তো আমায়, চমকে দেব বলে আগে থেকে জানাইনি। একেবারে সামনাসামনি আমার বাড়ি গিয়ে একদিন দেখে নিবি নতুন বৌমাকে। হলো তো বাবা, আর গোসা করে থাকিস না, এত বছর পর দেখা হলো। সঞ্চিতা ভাবল, মাঝে বন্ধুদের সাথে গ্রুপে ওর সেভাবে কথা হতো না, তাই হয়তো এই সুখবর ওর কানে আসেনি। যাই হোক, এতদিন পরে সকলের সঙ্গে দেখা হবে, এত মান অভিমানে আর কাজ নেই। একদিন সময় করে নতুন বউয়ের জন্য কোনো উপহার নিয়ে গিয়ে দেখে আসলেই তো হলো। এর মধ্যেই রাজশ্রী রাজুকে পথ চিনিয়ে সেই রেস্তোরাঁর সামনে এসে বলল, এই এই ভাই, এবার সাইড করে দাঁড়াও, আমরা এসে গেছি। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। সঞ্চিতা, নেমে পড় তোর ব্যাগপত্র নিয়ে। বৌদি, সাবধানে নামো। হ্যাঁ, সবকিছু নিয়েছো কিনা দেখে নাও একবার। আচ্ছা আচ্ছা, নামো। ওই দেখ, সবাই কেমন অধীর আগ্রহে বসে আছে তোর জন্য। রেস্তোরাঁর দেওয়াল ও দরজা কাচের হওয়ায় বাইরে থেকে ভেতরটা ও ভেতর থেকে বাইরেটা পরিষ্কার দেখা যাচ্ছে। সঞ্চিতাকে দেখে সকলেই হৈ হৈ করে উঠল। একটু স্থির হতে সঞ্চিতা লক্ষ্য করল রাজশ্রী নেই। সঞ্চিতা
জিজ্ঞাসা করল, এই রাজশ্রী কোথায় গেল রে? প্রশ্ন শুনেই সবাই প্রায় একই সঙ্গে বলে ওঠে, মানে আরে তুই রাজশ্রীকে কোথায় পেলি? মানে মানে আবার কি? আমি কি রাজশ্রীকে ছাড়া কোনো গেট টুগেদারে এসেছি? আমরা একসঙ্গে আসি জানিস না যেন। আমি ঢুকে পড়লাম, রাজশ্রী তো পেছনেই ছিল। আরে বাবা, এতক্ষণে গেল কোথায়? ওয়াশরুমে দৌড়েছে নিশ্চয়ই। ওহো, ও সেই বাথরুম যাবার ব্যামোটা এখনো গেল না। সবাই কেমন অবাক বিস্ময়ে ওর দিকে তাকিয়ে আছে। সকলের চোখই ছলছল করছে। এই ব্যাপারটা কি বলতো? তোদের হঠাৎ হলো কি? ওদের মধ্যে কাবেরী বলে ওঠে, সঞ্চিতা, একটু বস, জল খা একটু। বলছি তোকে, রাজশ্রী তোর সঙ্গে আসতে পারে না রে, কারণ তুই জামশেদপুরে চলে যাওয়ার ঠিক 1 মাসের মাথায় ম্যাসিভ হার্ট অ্যাটাকে রাজশ্রী আমাদের ছেড়ে চলে যায়। তুই দূরে আছিস, একা একা আরো কষ্ট পাবি, তাই তোকে আমরা কিছু জানাইনি রে। সঞ্চিতা কান্নায় ভেঙে পড়ে। এটা কি করে হয়? কি করে ও আমার বাড়িতে এলো? ঠিক আগের মতো একই সঙ্গে আমরাও তো এলাম। যা যা না যা, রাজুকে জিজ্ঞেস কর না আমি ঠিক বলছি কিনা, জিজ্ঞেস কর। অনুশ্রী বলল, জানি তুই হয়তো ভুল বলছিস না, ও তোকে সববারের মতো এবারও পথ চিনিয়ে নিয়ে এসেছে। সঞ্চিতা কাঁদতে কাঁদতে বলে, আমাদের 7 নড়িহাট। তবে কি এত তাড়াতাড়ি ছিঁড়ে গেল? সংঘমিত্রা বলল, না রে, ও আছে আমাদের মধ্যেই, আমাদের ছেড়ে যায়নি। আর কোন কোন গেট টুগেদারে আমি সেটা টের পাই। আমাদের প্লেটের আলু চিপস যে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি বুঝতে পারি। রাজশ্রী আছে, আমাদের মধ্যেই আছে। ওই তো আলু চিপস পেলে টপাটপ মুখে পুরে ফিচেল হাসি দিত। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছিস, একদম সত্যি ঠিক বলেছিস, আমারও একদম সেটাই ঠিক। মনে হয়। একদম একদম। সংঘমিত্রার কথায় বাকিরাও সমর্থন জানালো। মানে সকলেই ব্যাপারটা লক্ষ্য করেছে, কিন্তু মুখ ফুটে কেউ কাউকে কিছুই বলেনি। ওদের কথা শুনতে শুনতে সঞ্চিতা মুখ ঘুরিয়ে বাইরে তাকিয়ে চমকে ওঠে। দেখে উল্টো দিকের ফুটপাতে রাজশ্রী দাঁড়িয়ে হাসছে আর ওদের দিকে তাকিয়ে টাটা করতে করতে চলে যাচ্ছে। নিজের অজান্তেই সঞ্চিতার হাতও ওপরে উঠে যায়, হাত নাড়ার ভঙ্গিমায়। আর নিজের মনে ও বিড়বিড় করে বলে ওঠে, যা রাজশ্রী, যা তোর নতুন জায়গায় নিজের কাজে তুই ফিরে যা। কবছর আগে আর কবছর পরে, তারপর তো আবার আমাদের দেখা হবে। তখনই না হয় আবার আমরা কেটে নেব এই 7 নড়িহার। আপনারা এতক্ষণ মন দিয়ে শুনছিলেন 7 নড়িহার, লেখিকা সঙ্গীতা চৌধুরী। গল্পের বিভিন্ন চরিত্রে কথক আমি মানে আপনাদের পৌলমী ও অন্যান্য চরিত্রে রনিতাদি, শর্মিলাদি, অঙ্কিত ও জয়জিৎ। আপনাদের সকলকে জানাই অজস্র ধন্যবাদ। আমাদের সঙ্গে এইভাবে আপনারা সহযোগিতা করে চলেছেন। ঠিক এইভাবেই আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, জানা অজানার মাঝে।